আসসালামু আলাইকুম দর্শক, একটা ইন্টারেস্টিং খবর আছে। ইন্টারেস্টিং খবর এই হিসাবে আপনাকে মনে করিয়ে দেই, গত দুদিন আগে আমরা আলোচনা করেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটা বক্তৃতায় বলেছেন যে যেই জেলায় আওয়ামী লীগ ঢুকে পড়বে, আওয়ামী লীগ দেখা যাবে এই জেলায় হয় আওয়ামী লীগ থাকবে, না হলে এনসিপি থাকবে। মানে অনেকটা এরকম যে এক ঘর মে দো পীর कैसा रहता है। যদিও পীরে পীরে পার্থক্য আছে, কে ভণ্ড পীর কে আসল পীর এটা বোঝা খুব আজকালকার যুগে মুশকিল। তো এই যে নাহিদ ইসলামের বক্তব্য যে কোথায় এক জায়গায় আওয়ামী লীগ থাকলে তারা থাকতে পারবে না, বা তারা থাকলে আওয়ামী লীগ থাকতে পারবে না, এই সংক্রান্ত ইন্টারেস্টিং একটা খবরটা যদিও একটা পত্রিকায়, নির্দিষ্ট ঘরানার পত্রিকায়, তবে আমি আমার অবস্থান ওই পত্রিকা সম্পর্কে আমি বলেছি যে দৈনিক আমার দেশ পত্রিকা, তার অবস্থানকে আমি মনে করি এটা ঠিক আছে। ঘোষণা দিয়ে একটা সপক্ষ সমর্থন করা ভালো, মানে ইনিয়ে বিনিয়ে, যেটা অনেক সময় প্রথম আলো করে ফেলে, অনেক সময় অন্যান্য পত্রিকা করে, মানে স্রোতের সাথে গা মিলায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রথম দিকে আওয়ামী লীগের, বা বিএনপি ক্ষমতায় থাকলে হয়ে যায় আওয়ামী লীগের পত্রিকা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হয়ে যায় এনটি আওয়ামী লীগ পত্রিকা। এরকম না আর কি। একটা 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 তরিকার পত্রিকা আমার দেশ, তারা এনটি আওয়ামী লীগ অবস্থান থেকে, এবং এটা ঐতিহাসিকভাবে এখন এস্টাবলিশড হয়ে গেছে যে আমার দেশ শুরু হয়েছিল এনটি আওয়ামী লীগ শিবিরের পাঠকদেরকে নিয়ে বিরোধিতা করে, এবং বন্ধ হয়েছিল আওয়ামী লীগের রোশনালে পরে, আবার পুনরুত্থান হয়েছে আওয়ামী লীগ বিদায়ের পরে আওয়ামী লীগ বিরোধিতার মধ্যে দিয়ে। সেই পত্রিকা যখন কিছু লেখে, তখন আওয়ামী লীগ সম্পর্কে লিখে, তখন বুদ্ধিমানের কাজ হলো উল্টোটা ধরে নেওয়া, যে আমার দেশ যা বলছে তার উল্টো ঘটনা। সে আমার দেশে একটা রিপোর্ট আছে, এবং এই রিপোর্ট পড়ে আমার মনে হলো যে ঘটনা হচ্ছে যে রংপুরে আওয়ামী লীগ গিজগিজ করছে, তুলনামূলক বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের লোকজন রাস্তায় বের হয়ে গেছে, বা কোনো কোনো উপজেলায় বের হয়ে গেছে, এবং সেখানে এনসিপি এখন আর সুবিধা করতে পারছে না। সেইটাই তারা একটু ঘুরিয়ে ঘাড়িয়ে তাদের ভাষায় লিখছে, আপনারা পড়লে বুঝবেন। আমি একটু কয়েকটা লাইন পড়ি সেখান থেকে, যে জামিনে বেরিয়েই জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নেতারা। আচ্ছা, রংপুর থেকে একদম বাই নেম স্টোরি, ওখানকার রিপোর্টারের নাম দিয়ে লেখা হয়েছে, রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্য চলাফেরা ও সক্রিয়তায় শঙ্কায় আছেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আওয়ামী লীগের এসব নেতাকর্মী জেল থেকে জামিনে বেরিয়ে মামলার বাদী ও সাক্ষীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এসব পরিবারের সদস্যরা। পুলিশের নিষ্ক্রিয়তায় আরো বেশি উদ্বেগ প্রকাশ করেছেন তারা। অনেকবার বলেছি, আবারও বলি, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ মাঠে আসলে হুমকি ধমকি দেওয়া লাগবে না। মানে জাস্ট আওয়ামী লীগ মাঠে আছে, এবং আমি তো বলি যে আওয়ামী লীগ তার যদি সৌভাগ্য হয় এখন মাঠে আসার, তাহলে সে ধ্বংসাত্মক হিংসাত্মক রাজনীতি করবে না, করলে তার প্রবলেম আছে। এটা তার ইমেজও আরো ইমেজ, এমনিতেই তো ইমেজ ফিরে আসেনি। মানুষের কিছু একটা তার নির্যাতনের রূপ দেখে কিছু একটা সেন্টিমেন্ট, ইমোশনালিটি আওয়ামী লীগের দিকে ভিড় করেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু তার যেই কৃতকর্ম আগের, সেইটার খুব যে কোনো মনে হওয়া যে না আওয়ামী লীগ বোধহয় এখন ভালো হয়ে গেছে, সেটা ভাবার মতন কোনো পদক্ষেপ, বা আওয়ামী লীগ হয়তো সুযোগও পাচ্ছে না, সেই সুযোগও তো তার নাই। যাক, আমি আরো একটা জায়গায় আপনাদের কথা বলবো। শহীদ ও জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার সূত্রে জানা যায় তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন মামলা করেছেন। লাইনটা দেখেন, আমার দেশেই বলছে যে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার সূত্রে জানা যায় তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন মামলা করেছেন। পাশাপাশি পুলিশও বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার মামলা করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসব মামলায় কিছু আসামিকে গ্রেফতার করা হয়, কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দলীয় সরকার গঠিত হওয়ার পর এসব মামলার আসামিদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে। জামিন পেয়ে আসামিরা বাদী ও সাক্ষীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এই যে বলছে যে জুলাই যোদ্ধারা এবং শহীদ পরিবার, এরা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে এবং পুলিশও রাষ্ট্রদ্রোহ মামলা করেছে। ইউনূস আমলে 1000 মামলার মধ্যে একটা যদি সত্যি মামলা হয়ে থাকে, 999টাই ভুয়া মামলা। আবার কোনো মামলায় তো আসামির সংখ্যা 100, 150, 200, 300, 400, 500-র নিচে না। এই যে পরের তালিকাগুলা, এই তালিকাগুলায় জুলাই যোদ্ধা বলেন, এটা বর্তমান সরকারের ক্ষমতায় এসে বলেছে যে এই সময়ে যে ফাউ মামলা হয়েছে, পুলিশ মামলা করেছে এই তথাকথিত জুলাই যোদ্ধা সমন্বয়কদের চাপে।
আবার জেলা নেত্রকোনায় একটা জুলাই হত্যাকাণ্ডের মামলা হয়েছে। জুলাই মাস পার হওয়ার পরে আরেক জুলাই আসি প্রায় 1 বছর পরে পুলিশকে চাপ দিয়ে পুলিশের আমাদের যতটুকু খবর সেটা হচ্ছে পুলিশ সুপার রাজি না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজি না, জানে যে এটা একটা আজগুবি ভুয়া মামলা হবে, তারপরেও প্রেশার দিয়ে মামলা হয়েছে জুলাইয়ের অনেক মাস পরে। এরকম মামলা সারা দেশে ভুরি ভুরি হয়েছে। আপনারা দেখেছেন যে জুলাই শহীদ তালিকায় মদ খেয়ে বারে মারা গিয়ে সেই তালিকায় নাম উঠেছে। এরকম মামলাও ওই মদ না খেয়েও মাতালের মতো একজন বাদী গিয়ে মামলা করেছে। ফলে এই যে আওয়ামী লীগ ঘরানার অথবা আওয়ামী লীগ গন্ধ আছে এরকম মানুষের জীবন থেকে 1টা বছর ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ছিনিয়ে নেওয়ার কি স্বাভাবিক কোনো প্রতিক্রিয়া নাই? ওদেরকে কি হুমকি দেওয়ার প্রয়োজন আছে? এই ভুয়া মামলাগুলোর কারণে একজন মানুষের, শত শত মানুষের জীবন বাংলাদেশে তছনছ হয়েছে। এই পত্রিকায় বলছে অভিযোগ রয়েছে এসব বিষয়ে পুলিশকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না, উল্টো পুলিশের অনেক কর্মকর্তা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাহস যোগাচ্ছেন। এছাড়া বিএনপির অনেক নেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন ও সহায়তা করছেন। এতে প্রকাশ্যে ঘুরে বেড়াতে সাহস পাচ্ছে জুলাই বিপ্লবে হত্যা সহ বিভিন্ন মামলার আসামিরা। জামিনে কিন্তু এটা বলে থাকবে জামিনে থাকা মানুষগুলো, এদের ইচ্ছাটা কি জানেন? এদের ইচ্ছাটা হচ্ছে যে এখনো ইউনূস সরকারের মতন বিএনপি সরকার অ্যাটিটিউড করুক, আওয়ামী লীগের সব জেলে পচতে পচতে জেলে মারা যাক, এবং আবারও সেই জুলাই যোদ্ধার বাণিজ্য যদি তুলে দিতে পারেন এদের হাতে। এরা তো আফসোসের কথা বলে, প্রকাশ্যেই বলে। হ্যাঁ, তাদের আফসোস, তারা আগে কি রকম বাড়াবাড়ি করতে পারতো, উপদেষ্টাদের সামনে গিয়ে চিল্লাইতে পারতো, মন চাইলে সচিবালয়ে ঢুকে দিতে পারতো। সেই খায়েশ থেকে এই রিপোর্টেই রংপুরের কয়েকটা উপজেলা, যেমন গঙ্গাচড়া উপজেলার একেবারে লিস্ট ধরে আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আরো কয়েকজনের নাম ধাম দিছে। পীরগাছায় এরা সব, বদরগঞ্জে এরা সব ঘুরে বেড়াচ্ছে, মিঠাপুকুরে আওয়ামী লীগের লোকজন, মানে রংপুরের প্রায় উপজেলা ওয়ারি প্রত্যেকটা জায়গার নাম ধরে ধরে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এখানে কমেন্ট নিয়েছে, বলছে রাষ্ট্র তার আইনগতভাবে অপরাধীদের অবশ্যই ধরবে, যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত, এবং প্রকৃতপক্ষে যারা অপরাধী তাদের অবশ্যই গ্রেফতার করতে হবে। ইউনূস গ্রেফতার করেছে, গ্রেফতার করে দেশটাকে ছাড়খাড় করে ফেলেছে। এইরকম পুরো রংপুরের প্রায় প্রত্যেকটা উপজেলার তারা বর্ণনা দিয়েছে। এই বর্ণনা থেকে আমার ধারণা উপলব্ধি হয়েছে, রংপুরে তো আমরা খোঁজ রাখি, রংপুরে যত পার্টির লোকজন এখনো আছে, অ্যাক্টিভ আছে, তাদের সঙ্গে আমাদের নানান সময় কথা হয়, বিভিন্ন রাজনৈতিক অ্যাঙ্গেলের লোকজনের কথা হয়, আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা হয়। রংপুর রাজনৈতিকভাবে কম সংঘাতপূর্ণ একটা এলাকা ছিল, কিন্তু জুলাই সমন্বয়করা, জুলাই যোদ্ধার নাম দিয়ে, জুলাই যোদ্ধার নামধারী লোকরা এমন এক ত্রাসের, অত্যাচারের, মবের এবং সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির রাজত্ব রংপুরে কায়েম করেছিল, যেটা রংপুরের দীর্ঘ সময়ের সেই সম্প্রীতি, উত্তরবঙ্গের মানুষ এমনিতেই সিম্পল হয়, সহজ সরল হয়, তাদের সেই সম্প্রীতির বন্ধনটার 12টা বাজিয়ে দিয়েছিল। এখন আবার সম্প্রীতির রাজনীতি, মানুষ জামিনে আসছে, ঘুরে বেড়াচ্ছে, সেটাও যেন সহ্য হচ্ছে না। আর ভেতরে ভেতরে ওই যে টেনশন, আওয়ামী লীগ মাঠে নেমে গেছে, মানে তারা ঘুরে বসে যাচ্ছে। এই ঘরে বসে থেকে এখন অথৈ সাগরে পড়েছে, ইউনূস নাই, কই যাবে, কি করবে? কারণ আগে তো রংপুর কেন, সারা বাংলাদেশে উপজেলা লেভেলে চিনে না, জানে না, ছাল চুলা নাই সেরকম লোকজন, সমন্বয়ক, উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগাভাগি হয় না, কাজের ভাগাভাগি হয়, এই ভাগবাটোয়ারা হয়, সেই ভাগবাটোয়ারা সমন্বয়ক পরিচয় দিয়ে 2-4-5টা নাম ঢুকে যেত, এদেরকে কেউ চেনে না, এদেরকে সমান ভাগ দিতে হতো। সেই রাজত্ব এখন বিলীন হওয়ার পথে। ফলে তারা এখন অনেকটাই, আমরা বলি না, তার ছিঁড়ে যাওয়া অবস্থা। আমি জাভেদ শিকদার, মোল্লাহাট উপজেলা ছাত্রলীগের ক্ষুদ্র একজন কর্মী। কোনো কিছুই অবশিষ্ট নাই। একজন মানুষকে ধ্বংস করার সর্বোচ্চ স্তরে আমাকে পৌঁছে দেওয়া হয়েছে। আমার বাপ নাই, আমার মা নাই, আমার তিনটা ভাই ছিল, তারা নাই, আমার সর্বোচ্চ শেষ করে দিয়ে গেল। তোরা ঘর বাড়ি লুট করবি কর, আমার কাগজপাতি গুলো কেন নিলি? এই আলমারির মধ্যে আমার মায়ের অনেক জামা, অনেক শাড়ি ছিল, এই বাইক দিয়ে অনেক দামি দামি শাড়ি ছিল আমার। 2024-এর 5ই আগস্টের পর থেকে 2026-এর 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, তৃণমূলের নেতাকর্মী ও সমর্থক পর্যায়ের যারা ছিলেন, তাদের উপর কি পরিমাণ অত্যাচার হয়েছে, কি পরিমাণ নির্যাতন হয়েছে, তাদের উপর কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চলেছে,
তা আপনারা হয়তোবা আমাদের মুখের বর্ণনায় শুনেছেন। আজকে আমি একটা ভিডিও শেয়ার করব, আপনারা আমার ভিডিওর প্রথমার্ধে ওই ভিডিওটার কিছু অংশ দেখতে পাবেন। যেই ছেলেটার ছবি দেখছেন আমার ল্যাপটপের মনিটরে, ওর নাম জাভেদ শিকদার। ও আপনার বাগেরহাটের মোল্লারহাট উপজেলার একজন ছাত্রলীগের কর্মী। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে ও বাড়িতে কি একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাই ভিডিওটার প্রত্যেকটা পরদে পরদে বর্ণনা দেওয়া আছে। আমি আবেগতড়িত হয়ে গিয়েছিলাম। এই ছেলেটার বাবা নেই, মা নেই, 3টা ভাই ছিল, তারাও নেই। পৃথিবীতে একা একটা ছেলে, একজন এতিমের উপর নির্যাতনের কোন পর্যায়ে ছিল তারা, তার ঘরটাকে ধ্বংসযজ্ঞ চালিয়ে প্রত্যেকটা কোণা কোণা থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে তারা হাত দেয়নি। আমি অবাক হয়ে গিয়েছি। মানুষ জানোয়ার হইতে পারে, কিন্তু এই মানুষগুলো কোন লেভেলের জানোয়ার সেটা আপনারা না দেখলে বুঝবেন না। আপনাদের না দেখার কারণে আপনারা হয়তোবা এই বিষয়গুলো নিয়ে কখনো কথা বলতে পছন্দ করবেন না। এই গড়টা দেখার পরে এই ভিডিওর যে ক্লিপটা অনলাইনে ভাইরাল হয়েছে, সেটা আজ থেকে 1 সপ্তাহ আগে আমার ওয়াইফ আমাকে পাঠিয়েছিল। আমি দেখিনি, আমার মানে দেখার সময় হয়ে ওঠেনি। আমি ভেবেছি কোনো একটা বিষয় নিয়ে পাঠিয়েছে। তো আজকে আমার ভিডিও এডিট করে যেই ছোট ভাইটা, ও আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে এবং রিকোয়েস্ট করেছে যে ভাই একটু কথা বলেন। মানুষ শুনেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য, ঘরবাড়িতে হামলা হয়েছে, লুট হয়েছে, কিন্তু লুটের পরিমাণটা কোন পর্যায়ে, হামলার পরিমাণটা কোন পর্যায়ে, ধ্বংসের পরিমাণটা কোন পর্যায়ে করেছে, সেই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলা উচিত। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি, ওর ঘরটাতে ওর মা মারা যাওয়ার আগে বা ওর মা মারা যাওয়ার পরে ওর মায়ের একটা আলমারি ছিল স্মৃতি বিজড়িত, সেখানে তার মায়ের ব্যবহৃত জামা কাপড়গুলো ছিল। সেই জামা কাপড়গুলো জানোয়াররা রেখে যায় নাই। তার বাড়ির দলিল, গয়নাগাটি থেকে শুরু করে যত আসবাবপত্র আছে সব তো নিয়ে গেছে। যেগুলো নিতে পারেনি সেগুলো হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে তছনছ করে দিয়ে গেছে। ইতিহাস বুঝি বারবার ফিরে আসে। এই ধ্বংসযজ্ঞের নমুনাগুলো আপনাদের সামনে এই জন্য তুলে ধরছি, যদি কখনো এই জাভেদ শিকদার তার এই উপর অত্যাচারের প্রতিশোধ নিতে আসে, তখন আপনারা একবারের জন্য চিন্তা করবেন না যে জাভেদ শিকদারের উপর দিয়ে যে অত্যাচারটা গিয়েছে সেই কথাটা আপনারা ভুলে যাবেন। আপনারা যেন ভুলতে না পারেন, সেই কারণেই আজকে আমার এই ভিডিওটা। ইতিহাস ফিরে আসে, এই জাভেদ শিকদাররা ফিরে আসবে প্রতিশোধ নিতে, প্রতিশোধ পরায়ণ। কারণ জাভেদ শিকদাররা তার মৃত মায়ের স্মৃতিটুকুও রেখে যেতে পারে নাই। আমাদের বাগেরহাটের আরেকজনের কথা মনে আছেন আপনাদের, জুয়েল। সেই জুয়েলের মৃত সন্তান এবং স্ত্রী গিয়েছিল জুয়েলকে দেখতে জেলে। তো এই জুয়েলরা, এই জাভেদ শিকদাররা যখন ফিরে আসবে, কিছুদিন আগে 2 ভাই হাতে হাত করা পরে মায়ের জানাজায় অংশ নিয়েছিল, মনে আছেন আপনাদের? এরকম অসংখ্য কর্মী, সমর্থক, সহযোদ্ধা নির্যাতিত হয়েছে। নির্যাতন 1971 সালেও পাকিস্তান হানাদার বাহিনীরা আমাদের উপর করেছিল। সেই নির্যাতন, 71 সালের নির্যাতন আর 24-এর 5ই আগস্টের পরে নির্যাতনের মধ্যে আমি খুব একটা পার্থক্য দেখি না। শুধু পার্থক্য এতটুকুই, ওই সময় পাক হানাদার বাহিনীরা আমাদের উপর নির্যাতন করেছিল, আর এই সময় আমার দেশের হানাদার বাহিনী
আমাদের স্বাধীন মুক্তিকামী স্বাধীনতার সপক্ষের শক্তির উপর হানা দিয়েছে। ভাবতে অবাক লাগে এই নির্মমতাগুলো কি করে তারা করতে পেরেছে। এত ক্ষোভ কেন তাদের স্বাধীনতার সপক্ষের শক্তির উপর, এত ক্ষোভ কেন তাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। তারা ৭১ সালে পরাজিত হয়ে দমে যায়নি। তারা সময়ের পরিক্রমায় নিজেদেরকে গুপ্তভাবে পরিচর্যা করেছে স্বাধীনতার সপক্ষের শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। সেই প্রতিশোধগুলো গত 18 মাসে নিয়েছে দখলদার ইউনূসের নেতৃত্বে। ইউনূস নোবেল পেয়েছে শান্তিতে, কিন্তু গত 18 মাসে তার যে শাসনামল ছিল সেখানে একদণ্ড শান্তিকেই বাংলার সাধারণ জনগণ পেয়েছিলেন? আমার মনে হয় না বাংলার সাধারণ জনগণ একদণ্ড শান্তি দখলদার ইউনূসের শাসনামলে পেয়েছেন। জানি না বাংলার জনগণ ইউনূসের কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন। কতিপয় জনগণের স্বপ্ন ছিল দখলদার ইউনূস মনে হয় এই দেশটাকে আমেরিকা বানিয়ে দেবে, কিন্তু তাদের সেই স্বপ্ন দুলায় মিশে হাজার হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে দখলদার আগামী 1 বছর বাংলাদেশে বিবিআইপির মর্যাদায় থেকে তার সমস্ত হিসাব কিতাবগুলো বিশ্বের বিভিন্ন দেশে স্থানান্তর করে তারপরে এই জনগণদেরকে লাথি মেরে সে বাংলা ছেড়ে চলে যাবে। কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণ বাংলা ছেড়ে যেতে পারবে না। তাদের জন্ম, তাদের অস্তিত্ব, বড় হওয়া, স্বপ্ন সবকিছুই তো এই স্বাধীন বাংলা নিয়ে। এই দখলদার ইউনূসরা যুগে যুগে ফিরে আসবে স্বাধীন বাংলার মানচিত্রে হানা দেওয়ার জন্য। এখনো বাঙালি জাতির উচিত এই দখলদার ইউনূসের কাছ থেকে শিক্ষা নেওয়া, এই দখলদার আসিফ নজরুলের কাছ থেকে শিক্ষা নেওয়া। সুশীলতার মুখোশ পরে তারা এই দেশটাকে ধ্বংস করেছে। সুশীলতার মুখোশ পরে এই জাতিকে শোষিত করেছে, নির্যাতিত করেছে, নির্যাতন করেছে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও সহযোদ্ধাদের উপর, কিন্তু ধ্বংস করেছে সাধারণ জনগণের অর্থ, লুট করেছে তারা। এই আসিফ নজরুলরা এই বাংলার জনগণকে খেপিয়ে তুলেছে। আমাদের সাদাসিধা বোলাবালা বাংলার জনগণ আবেগে আবেগতরিত হয়ে আসিফ নজরুলদের কথায় রাস্তায় এসে তাজা রক্ত দিয়ে আজকে তারা দেশদ্রোহী। তারা রক্ত বিলিয়েছে ঠিকই, কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা রক্ত বিলিয়েছিল তাদের মতো নয়। তারা দেশের স্বাধীন নায়ক, তারা দেশের নায়ক 1971 সালে যারা রক্ত দিয়েছে, আর 24-এ যারা রক্ত দিয়েছে তারা রাষ্ট্রদ্রোহী। কারণ এই দেশটাকে ধ্বংস করতে যারা নেতৃত্ব দিয়েছে তাদের প্ররোচনায় পরে তারা রক্ত দিয়েছিল। আমি আমার প্রতিটা ভিডিওতেই এই কথাটা বলছি, হয়তো অনেকেই বিরক্ত হতে পারেন, বিরক্ত হলেও আমার কিছু করার নেই। যেটা সত্যি, সত্যিটা শুনতে একটু তেতো লাগে। এই জাভেদ শিকদারের উপর যে অমানবিক অত্যাচারগুলো হয়েছে, এরকম হাজারো জাভেদ শিকদার 5ই আগস্টের পরে অত্যাচারিত হয়েছে। আপনি খুঁজলে আপনার আশেপাশে এরকম হাজারো জাভেদ শিকদার খুঁজে পাবেন। রেহাই পায়নি কেউ, হোক সে প্রতিবন্ধী, হোক সে বিধবা, হোক সে এতিম, রেহাই পায়নি দখলদার ইউনূসের শাসনামলে কেউই। আসুন আমরা এই সুশীলতার আড়ালে লুকিয়ে থাকা হায়নাগুলোকে খুঁজে বের করে তাদেরকে প্রত্যাখ্যান করি এবং তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে জুতা পেটা করার চেষ্টা করি। আর কোনো সুশীলতা নয়, বাংলার ক্ষেত্রে কোনো আপোষ হবে না। কোনো সুশীলের মুখোশের আড়ালে আমরা বাংলাকে ধ্বংস হতে দেব না, সেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার চেষ্টা করি। বাংলাকে রক্ষা করতে হইলে স্বাধীনতাকে রক্ষা করতে হবে, আর স্বাধীনতার পক্ষে যারা আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে রক্ষা করতে হবে। আসুন বাংলাদেশ আওয়ামী লীগকে আরেকটা বার সুযোগ দিয়ে এই দেশটাকে পুনর্নির্মাণের
চেষ্টা করি।